আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। মানে এমন একটা ম্যাচ যেখানে লিওনেল মেসি মাত্র 30 মিনিট ম্যাচটা খেললেন, তারপরও ভিডিও শুরু করতে হচ্ছে লিও মেসিকে দিয়ে। আমি এর আগেও অনেকবার বলেছি, আরও একবার বলছি যে ভাই সত্যিকার অর্থে ওই ভাষাটা কম পড়ে যাচ্ছে। তাকে ব্যাখ্যা করার মতো যথেষ্ট পরিমাণ ভাষা জ্ঞান, যথেষ্ট পরিমাণ শব্দ আমার আসলে জানা নেই। তাই নতুন করে আর কি বলবো, পৃথিবীর ইতিহাসে প্রথম ফুটবলার যিনি কিনা বিশ্বকাপে 7টা ম্যাচে গোল করলেন, লিও মেসিকে আসলে আর ডিফাইন করাই যাচ্ছে না। লিওনেল মেসির কথা একটু বাদ দিয়ে কথাবার্তা বলি, কারণ ওই যে বললাম, যত বলবো আপনার কাছে মনে হবে আরও অনেক কিছু বলার আসলে এখানে ছিল। আচ্ছা, আর্জেন্টিনা একটা টিম হিসেবে কেমন ফুটবল খেলেছে, আমি ট্যাকটিক্যাল কয়েকটা বিষয় নিয়ে আজকে কথাবার্তা বলি। দেখুন, একটা লম্বা সময় ধরে আমাদের মধ্যে অনেকে একটা বাবলের মধ্যে আছি। সে বাবলটা হচ্ছে ইউরোপিয়ান ফুটবল, যেখানে উইং ঘেঁষে খুবই অ্যাটাক, খুবই স্পিডের সাথে আক্রমণে ওঠা হয়, তেরে ফুড়ে প্রতিপক্ষের কাছ থেকে বল কেড়ে নেওয়া হয়। এই জিনিসগুলোই খুব সুন্দর ফুটবল। এটা খারাপ আমি বলছি না, তবে আর্জেন্টিনার ফ্যানেরা যখন এটা নিয়ে অতিরিক্ত চিন্তাভাবনা করেন, তখন আমার বারবার করে মনে হয় যে আসলেই আর্জেন্টিনার কি কখনো খুবই হাই টেম্পোর একটা ম্যাচ খেলা উচিত? আসলেই কি আর্জেন্টিনার তাদের প্রথাগত সিস্টেম থেকে বের হয়ে খুবই খুবই আক্রমণাত্মক ফুটবলটাই খেলা উচিত? আজকের এই ম্যাচে অন্তত প্রথম আওয়ার মার্ক পর্যন্ত সেটার একটা গ্লিমস আপনারা দেখতে পারবেন, একটা পারফেক্ট এক্সাম্পল বলা চলে। আর্জেন্টিনা অন্তত ফার্স্ট হাফে, এমনকি সেকেন্ড হাফের 15-20 মিনিট পর্যন্ত যথেষ্ট হাই টেম্পোর একটা ম্যাচ খেলেছে। আমি যদি খুবই ফুটবলীয় ভাষায় বলি, বল আর্জেন্টিনার পায়ে এসেছে, দ্রুত তারা অ্যাটাকে ওঠার চেষ্টা করেছে এবং ওয়ান টাচ ফুটবল খেলার চেষ্টা করেছে। বল নিজেদের কাছে খুব একটা বেশি রাখেনি, একে অপরের সাথে লিঙ্ক আপ করার চেষ্টা করেছে, ছোট ছোট পাসে দ্রুত অ্যাটাকে ওঠা এবং দরকার পড়লে লং বলে ওই উইং ঘেঁষে বাকি প্লেয়ারদের স্পিডটা কাজে লাগানো, পার্টিকুলারলি তাদের পেসটা কাজে লাগানো, সেটার চেষ্টা করেছে। এবং আর্জেন্টিনা সেটা একটা লম্বা সময় ধরে লিওনেল মেসিকে মাঠে না রেখেই প্রমাণ করেছে যে তারাও কিন্তু ফাস্ট অ্যাটাকিং অ্যাপ্রোচের ফুটবল খেলতে পারে। তবে একই সঙ্গে আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, সেটার জন্য আর্জেন্টিনাকে কিছু না কিছু জিনিস স্যাক্রিফাইসও কিন্তু করতে হয়েছে। আমি আরও একবার বলছি, যখনই আর্জেন্টিনা এখানে নিকো পাস বলেন, এখানে জুলিয়ানো সিমিওনি বলেন, হুলিয়ান আলভারেজ বলেন, এই প্লেয়ারদের স্পিডটা কাজে লাগানোর চেষ্টা করেছে, তাদেরকে দিয়ে খুবই দ্রুত আক্রমণ ওঠার চেষ্টা করেছে, লিয়ান্দ্রো পারেদেসকে দিয়ে, যেটা শুরু হচ্ছিল বারবার করে। আর্জেন্টিনা যে জিনিসটা লুজ করেছে সেকেন্ড হাফে এসে, সেটা হচ্ছে ম্যাচের কন্ট্রোল, ম্যাচের ওভারঅল স্পিডের উপর যে একটা অনেকটা ভলিউম বাটনের মতো একটা কন্ট্রোল থাকে, ওই জিনিসটা একটু লুজ করেছে এবং সেখান থেকে আর্জেন্টিনা একটা গোলও কিন্তু কনসিড করেছে। গোলটা প্রসঙ্গে আমি একটু পরে আসি। আমি প্রথম যে পয়েন্টটা আপনাদের বোঝাতে বা একটু ব্যাখ্যা করতে চাচ্ছি, সেটা হচ্ছে যত স্পিডে আপনি ফুটবল খেলবেন, যত দ্রুত অ্যাটাকে ওঠার চেষ্টা করবেন, সেটা আপনার দেখতে যত ভালো লাগবে। আপনার প্রায় সময় মনে হবে যে সেকেন্ড গোল আসছে, থার্ড গোল আসছে, ফোর্থ গোল আসছে, একটার পর একটা গোল আপনি করেই যাবেন। একই সঙ্গে এই থ্রেডটাও কিন্তু আপনাকে অ্যাকনলেজ করতে হবে যে আপনি পাল্টা আক্রমণে গোল খাওয়ার মতো সিচুয়েশনও থাকবেন। অনেক সময় আপনি বল লুজ করবেন, অনেক সময় প্রতিপক্ষও কিন্তু আক্রমণ করার সুযোগ পাবে। এখন একজন কোচ হিসেবে আপনার কাছে কোনটা বেশি দরকার? কন্ট্রোল দরকার, পুরো ম্যাচটা ডিকটেট করা দরকার, পুরো ম্যাচটা একজন অর্কেস্ট্রেটরের মতো সত্যিকার অর্থে কখন কোন পেসে খেলা হবে সেটা নির্ধারণ করা দরকার, নাকি আপনার খুবই স্পিডি একটা খুবই হাই টেম্পোর হাই ইন্টেন্সিটির একটা ম্যাচ খেলা দরকার? সেটার উপর নির্ভর করে একটা দল কিভাবে খেলবে। এবং এই বিশ্বকাপে অনেক আলোচনা হচ্ছে এই কথাটা দিয়ে, অনেক কোচও এই কথাবার্তাগুলো বলছেন, সেটা হচ্ছে হাই ইন্টেন্সিটি মানে সবসময় হাই কোয়ালিটি না। অনেক তেরে ফুড়ে আক্রমণ করা, অনেক দ্রুত অ্যাটাকে ওঠা, এটা সবসময় সবচেয়ে কোয়ালিটিফুল ফুটবল, একটা ফুটবলের মানদণ্ডে সবচেয়ে বড় প্যারামিটার সবসময় অন্তত হতে পারে না। ট্যাকটিক্যাল এই জিনিসগুলো আমাদের কাছে মনে হয় একটু বোঝার ব্যাপার আছে। আর্জেন্টিনা এমন একটা দল যারা নিজেদের পায়ে বলটা রেখে আস্তে আস্তে আক্রমণে উঠবে এবং সেখান থেকে ফাঁক ফোকর করার চেষ্টা করবে। হ্যাঁ, এমনিতে যদি আপনার পেস থাকে, আপনার যদি স্পিড থাকে, সেটা আপনি কাজে লাগাবেন। আপনার পায়ের যে দক্ষতা, আপনার পেশির যে দক্ষতা, সেটা আপনি কাজে লাগাবেন। বাট অ্যাট দ্য সেম টাইম আপনি যখন বলটা নিজের পায়ে রেখে একটু চিন্তাভাবনা করছেন, নিজেদের মধ্যে পাস খেলে আস্তে আস্তে অ্যাটাকে ওঠার চেষ্টা করছেন, এটা কিন্তু অনেক বেশি ব্রেইনের খেলা এবং ফুটবল কিন্তু অনেক বেশি ব্রেইনেরও একটা খেলা। তার মানে হচ্ছে
একটু স্লো হলেও আপনি কিন্তু মাথা দিয়ে বোঝার চেষ্টা করছেন কোথা থেকে আসলে স্পেসটা বের হবে, পরবর্তী 3টা পাসের পরে কোন জায়গায় মুভ করলে সেখান থেকে একটা অ্যাটাক হবে। তাই আর্জেন্টিনার এই ব্র্যান্ড নিয়ে, স্টাইল নিয়ে ডাউট থাকার কোনো জায়গা নেই। যদি দরকার পড়ে আর্জেন্টিনা ইয়াংস্টার প্লেয়ারদেরকে দিয়ে এমন একটা স্পিডে ম্যাচ শেষ করে আসতে পারবে। আচ্ছা, আমি এরপর বেশ কয়েকজন প্লেয়ারের কথা বলে নিই। এখানে আর্জেন্টিনা আসলে ফার্স্ট চয়েস 11 দিয়ে ম্যাচটা শুরু করেনি। বেশ কয়েকজন ফুটবলারের পারফরমেন্স অবশ্যই আমাদের দেখার উচিত ছিল। লো চেলসো কেন আসলে ইম্পর্ট্যান্ট একজন প্লেয়ার সেটা কিন্তু তিনি প্রমাণ করেছেন। যখনই এখানে নিকো পাসকে মার্ক করতে গিয়েছে প্রতিপক্ষ ডিফেন্ডাররা, হুলিয়ান আলভারেজ লাউতারো মার্টিনেজকে ম্যান মার্কিং করার চেষ্টা করেছে, ওই প্লেয়ারদের মাঝখানে, দুটো লাইনের মাঝখানে যে স্পেস থাকে, দুটো প্লেয়ারের মাঝখানে যে স্পেস থাকে, সেই স্পেসগুলোর মধ্যে লো চেলসো ঢুকে পড়েছেন। লো চেলসো এ ম্যাচে যদি 2 বা 3টা গোলও পেয়ে যেতেন আমি খুব বেশি অবাক হব না, কারণ লো চেলসোর ওই পজিশনাল সেন্স, লো চেলসোর ওই অ্যাবিলিটি আছে ওই ফাঁক ফোকরগুলো বের করা, একেবারে ন্যারো স্পেসের মধ্যে মুভমেন্ট করার মতো একটা অ্যাবিলিটি থিয়াগো আলমাদা এবং লো চেলসোর মতো ফুটবলার আছে, যেটা পছন্দ করেন বলেই লিওনেল স্কালোনি 22 বিশ্বকাপে লো চেলসোকে যখন নিতে পারেননি খুব আফসোস করেছেন। সেটা পছন্দ করেন বলেই এমিলিয়ানো বুয়েন্দিয়ার মতো খুবই ইনফর্ম একজন ফুটবলারকে শেষ পর্যন্ত স্যাক্রিফাইস করে স্কালোনি এখানে লো চেলসোকে নিয়েছেন। ফ্রিকিকটা তো চোখ ধাঁধানো, অনেকটা মেসির স্টাইলের ছিল। গোলকিপার দুটো ফ্রিকিকের ক্ষেত্রে ভুল করেছেন এবং লো চেলসোর ক্ষেত্রে কেন একটা সাইড একেবারে ওপেন রেখেছেন ফার পোস্টটা সেটা আমি জানি না। একটা ম্যাসিভ ভুল ছিল, তবে লো চেলসোর নাথিং শুড বি টেকেন এওয়ে ফ্রম লো চেলসো, তার কোয়ালিটিটা তিনি প্রুভ করেছেন। নিকো পাজের মুভমেন্টগুলো সবসময় শার্প এবং নিকো পাজ, ভ্যালেন্তিন বার্কো এমন টাইপের ফুটবলার যারা কিন্তু অনেক এনার্জেটিক, যারা কিন্তু বলের পেছনে যেমন লাগাতার প্রেস করতে পারেন, বল পায়ে থাকলে টাইট স্পেসের মধ্যেও কিন্তু মুভমেন্ট করতে পারেন। নিকো পাজের খেলাটা আমার কাছে এক শব্দে বলতে গেলে যথেষ্ট স্কিলফুল মনে হয়েছে, অর্থাৎ বল পায়ে তিনি যে অনেক কিছু করতে পারেন সেই স্কিলটা আমি দেখেছি। এখন কথা হচ্ছে নিকো পাজের কাছ থেকে গোল আসা, অ্যাসিস্ট আসা, ফাইনাল থার্ডে বল আসা, সেটার জন্য একটা কম্বিনেশনাল প্লেয়ের দরকার আছে। অর্থাৎ নিকো পাজ একটা পাস দেবেন, পাস দিয়ে একটা জায়গায় মুভ করবেন, সেখান থেকে আরও একটা পাস আসতে হবে, সেখান থেকে নিকো পাস ডিবক্সে ঢুকবেন। এই কম্বিনেশনাল প্লেটা তৈরি হতে নিকো পাসদের মতো প্লেয়ারদের সময় লাগে এবং সময় দিতে হয়। যদি পুরো 90 মিনিট শেষ করে আসতে পারতেন তাহলে তার ইম্প্যাক্টটা নিয়ে আরও বেশি আপনি স্পষ্টত দেখার মতো জিনিস পেতেন। এটা বাদ দিলে নিকো পাস তার জায়গা থেকে আমার কাছে মনে হয় ভালো একটা ম্যাচ কাটিয়েছেন। মার্কোস সেনেসিকে দেখা একটা বিশাল ব্যাপার ছিল এবং আমার কাছে মনে হয় সেনেসি তার জায়গা থেকে একটা খুব ভালো পারফরমেন্স দিয়েছেন এবং সেনেসির বেশ কয়েকটা ক্লিনিক্যাল ট্যাকল করার অ্যাবিলিটিও আমরা কিন্তু দেখলাম এবং এ দলটাতে বালেরদির স্থলাভিষিক্ত হয়ে তিনি যে নতুন কিছু অ্যাড করতে পারেন আমার কাছে অন্তত এটা দেখে মনে হয়েছে। এর বাইরে বিশাল রকমের পরীক্ষায় পড়েননি, বেশি কিছু বলারও কিন্তু এখানে তেমন নেই। লাউতোরে এবং হুলিয়ান আলভারেজকে ঘিরে একটা বিশাল চিন্তার জায়গা আছে। লাউতোরে মার্টিনেজ অফসাইড পজিশনে বেশি থাকছেন কি না, দিস ইজ দ্য রাইট টাইম টু অ্যানালাইজ। আর্জেন্টাইন প্লেয়াররা গত বিশ্বকাপ, এই বিশ্বকাপে অফসাইডের ট্র্যাপে পড়ছেন। নিশ্চিত করে বলতে পারি আর্জেন্টাইন কোচের আশেপাশে সাবেক যে প্লেয়ারদেরকে দেখেন, সেটা ওয়াল্টার স্যামুয়েল হোক, সেটা রোবার্তো আয়ালা হন, সেটা পাবলো আইমার, যারাই বর্তমান সময়ে আছেন, বা মাথিয়াস মান্নার মতো অ্যানালিস্ট হন, যেই থাকুন না কারণ তারা এটা নিয়ে কাজ করবেন, নিঃসন্দেহে বলতে পারি লাউতারোর জন্য গোলটা অনেক ইম্পর্টেন্ট ছিল। একটা গোলের পরে লাউতারো তার আত্মবিশ্বাসটা ফেরত পাবেন এবং কি সেলিব্রেশনের সময় নিজের জামা থেকে বা নিজের জার্সি থেকে অনেক কিছু নেমে গিয়েছে এমন টাইপের কিছু একটা দেখাচ্ছিলেন। আশা করব ওই চাপটা তার গা থেকে নেমে যাবে। এই ম্যাচের আগে আমি এখন পর্যন্ত ভ্যারিফাইড কিনা সেটা জানি না, দেখার সময় পাইনি, তবে একটা আলোচনা চলছিল যে হুলিয়ান আলভারেজ যে বার্সাকে কেন্দ্র করে যে সকল কথাবার্তা বলছেন সেটা নিয়ে লিওনেল স্কালোনি তাকে মোটামুটি সতর্ক করে দিয়েছেন যে বিশ্বকাপের সময় এগুলো নিয়ে ভাবার কিছু নেই। আমি নিজেও একজন ডাইহার্ড বার্সা ফ্যান, তবে আমার কাছে মনে হয়েছে হুলিয়ান আলভারেজ অ্যাটলেটিকো মাদ্রিদ এবং বার্সার মধ্যে যে ফিয়াস্কোটা চলছে এবং সেটা নিয়ে যে মন্তব্যটা করে ফেলেছেন এটা উচিত হয়নি এবং আলভারেজকে কেন্দ্র করে আমার একটু হলেও চিনতে পারছে। আমার কাছে মনে হয় মাঠে বিশ্বকাপে এত বিশাল একটা টুর্নামেন্টের যখন মাঝপথে আপনি আছেন, শুরু করেছেন, তখন আপনি ভবিষ্যতে কোন ক্লাবে যাবেন, সেটা বার্সা হোক, রিয়াল হোক, যা কিছু হোক না কেন, এভরিথিং শুড বি সেকেন্ডারি। ইট ডাজেন্ট ম্যাটার, ইট শুডেন্ট ম্যাটার যে আপনি বিশ্বকাপ শেষে কোন ক্লাবে যাচ্ছেন। শুধুমাত্র আপনার জীবনে এই মুহূর্তে ওয়ান অ্যান্ড অনলি ইম্পর্টেন্ট থিং শুড বি ইউর ন্যাশনাল টিম, শুড বি দিস ওয়ার্ল্ড কাপ। এবং এখানে আলভারেজের কনসেন্ট্রেশন কি একটু কমে গিয়েছে কিনা মনস্তাত্ত্বিক ব্যাপার আমি জাজ করছি না, তবে এটা
আরেকটু বাজিয়ে দেখা দরকার। আলভারেজ অলমোস্ট লো চলছে যে অফসাইডের কারণে বাতিল হয়ে গিয়েছে, সে গোলটার ক্রিয়েটর রোলটা প্লে করছিলেন। তবে আমার কাছে মনে হয় আলভারেজের বেশ কয়েকটা টাচ, বেশ কয়েকটা জায়গা থেকে শট নেওয়ার মতো সুযোগ থাকার পরে শট না নেওয়াটা, একটু দ্বিধাদ্বন্দ্বে ভোগাটা হয়তোবা হয়তোবা আই হোপ নট, আমি যদি ভুল হয় অনেক খুশি হব, সেটা হয়তোবা মনস্তাত্ত্বিকভাবে তিনি যে এই মুহূর্তে নানা রকমের দ্বিধাদ্বন্দ্বে আছেন সেটার একটা রেজাল্ট হতে পারে। আলভারেজের কাছ থেকে আমরা এর চেয়ে বেটার মনোযোগী একটা ফুটবল আশা করি। রাইট সাইডে জুলিয়ানো সিমিওনিকে দিয়ে অনেকটা রাইট ব্যাকের মতো, মেকশিফট রাইট ব্যাকের মতো একটা কাজ করিয়েছেন স্কালোনি। দেখেছেন কিনা আপনারা জানি না, অর্থাৎ এখানে তিনি কিন্তু ট্যাকটিক্যাল একটা ফ্লেক্সিবিলিটি দেখিয়েছেন। এটাও দেখিয়েছেন যে দরকার পড়লে মলিনা মন্তিয়াল ইকুয়েশনটা বাদ দিয়ে তিনি ওখানে একেবারে র্যান্ডম একজন প্লেয়ার, উইঙ্গার টাইপের একজন প্রোফাইল, উইংব্যাক টাইপের একটা প্রোফাইলও নিয়ে আসতে পারেন। এজিকুয়েল প্যালাসিওস তার জায়গা থেকে আরও একবার সুযোগ পেয়ে আমার কাছে মনে হয় ভালো পারফরমেন্স দিয়েছে এবং খুবই আন্ডাররেটেড একজন ফুটবলার। লিয়ান্দ্রো পারেদেস তো আমার কাছে এই মুহূর্তে মনে হচ্ছে, আপনারা অ্যাপে চেক করতে পারেন, যে 130, 40, 50, 60টার মতো পাস করেছেন একটা ম্যাচেও। 120, 30 বা 50, 150 পাস খেলা মানে বোঝা যায় যে তিনি একেবারে ফোকাল পয়েন্ট ছিলেন। তবে আরেকটু ক্লিনিক্যাল কি হতে পারতেন কিনা সেটা নিয়ে একটু কথাবার্তা বলার সুযোগ আছে। এখন গোলটাতে চলে আসি। যে জায়গা থেকে আর্জেন্টিনা গোল কনসিড করেছে সেখানে দেখবেন নিকোলাস ওটামেন্ডি একটু সামনে চলে এসে প্রতিপক্ষর পা থেকে বল কেড়ে নেওয়ার চেষ্টা করছিলেন। যদি আপনারা ক্লিপগুলো ভালোভাবে দেখেন পরবর্তীতে হাইলাইটসে, ওটামেন্ডি ডিবক্সের অনেকটুকু বাইরে চলে এসেছেন, যেটা ছিল একজন ডিফেন্সিভ মিডফিল্ডারের কাজ, পারদেস বা কোনো একজন মিডফিল্ডারের কাজ। তারপর পাসটা গিয়েছে আর্জেন্টিনার ডিবক্সের লেফট এজটাতে, সেখানে ট্যাগলেফিকো অনেকটা ন্যারো জায়গার মধ্যে ছিলেন, ওয়াইড স্পেসে তার পজিশনটা হোল্ড করেননি। সেখান থেকে একটা ক্রস এসেছে, পারদেস সেটা আটকাতে পারেননি। পারদেসের পেছন দিয়ে, অর্থাৎ বিহাইন্ড দ্য ডিফেন্ডার একটা রানে তামারি খুব ভালো ফিনিশ করে এসেছেন। এবং দল হিসেবে জর্ডানকে আপনার কৃতিত্ব দিতে হবে যে তারা শেষ মুহূর্তে এসে চেষ্টা করেছে, পজিটিভ মেন্টালিটি নিয়ে ফুটবল খেলেছে। তবে এই যে অতিরিক্ত একটু আগ্রহ দেখায় একজন ডিফেন্ডার ডিবক্স থেকে বের হয়ে প্রতিপক্ষ থেকে বল কেড়ে নেওয়ার জন্য রীতিমতো হান্ট করা, যেটা আসলে মিডফিল্ডারের কাজ, সেটা না করা এবং একেবারে অফসাইড হয়ে যাওয়া, যে না দেখা যে পেছনে একজন প্লেয়ারের রান আছে, এই জিনিসগুলো, এই ভুলগুলো আর্জেন্টিনার ডিফেন্সে আমরা এর আগেও দেখেছি। 24 কোপা আমেরিকাতেও দেখেছি যে ডিবক্সে থাকে কোনো একজন প্লেয়ারের পেছন দিকে, অর্থাৎ তারা ব্লাইন্ড স্পটের থেকে একজন প্রতিপক্ষের স্ট্রাইকার গোল করছেন। এগুলো নিয়ে আর্জেন্টিনার কাজ করা আছে। বড় বড় মতো আমি এখনও বলছি, এই বিশ্বকাপে আর্জেন্টিনা কতদূর যেতে পারবে এই ইকুয়েশনটাতে একটা বিশাল মিসিং পয়েন্ট হচ্ছে ডিফেন্সিভলি আর্জেন্টিনা কত ভালো খেলবে। কারণ আমি বিশ্বাস করি 22 বিশ্বকাপে আর্জেন্টিনা ডিফেন্সিভলি সবচেয়ে বেস্ট ফুটবল খেলেনি। বাকিটা তো লিওনেল মেসি যা করার সব কিছুই করছেন, সব কিছু করেই যাবেন, রেকর্ডের পর রেকর্ড ভেঙেই যাবেন যতক্ষণ মাঠে থাকবেন। ইটস লিও মেসি শো হবে। তবে সেটার চেয়েও বাড়তি কিছু যে করার একটা ব্যাপার, সেটা এবার ডিফেন্সিভলি করতে হবে। আপনি প্রত্যেকটা টুর্নামেন্টে আশা করতে পারেন না যে এমি মার্টিনেজ একাই আপনাকে হচ্ছে একের পর এক সেভ করে টাই ব্রেকার স্পট কিক থেকে আপনাকে হচ্ছে গিয়ে একেবারে খাদের কিনারা থেকে টেনে আনবেন। অ্যাজ এ টিম প্রপার ফুটবল, একই সঙ্গে স্কালোনি পুরো স্কোয়াডটাকে মোটামুটি রোটেট করতে পেরেছেন। অনেকে আত্মবিশ্বাসটা পাবেন। খুবই ভালোভাবে আর্জেন্টিনার ফার্স্ট রাউন্ড শেষ হয়েছে। পরবর্তী রাউন্ডগুলোতে আরেকটু সিরিয়াস এবং অফকোর্স ফার্স্ট চয়েস একটা 11 নিয়ে আর্জেন্টিনা খেলবে। সো আরও ভালো কিছু আশা করছি আর্জেন্টিনাকে কেন্দ্র করে, লিওনেল মেসির জন্য হোক কিংবা ওভারঅল সিস্টেমটার জন্য হোক। সত্যি অর্থে আশাটা বাড়ছে। ধন্যবাদ সবাইকে।